আমরা যখন জীবন সংগ্রামের কথা বলি তখনই খুব স্বাভাবিকভাবে সবার জীবনের সংগ্রামগুলোর কথাই চোখে ভাসে, কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে নারীদের সংগ্রামটা যেন একটু আলাদাই। আর সেই সংগ্রামগুলোকে নিয়েই আমরা আমাদের এই আয়োজনে কথা বলি, গল্পগুলো শুনি আমাদের সেই অপরাজিতা নারীদের, যারা জীবন সংগ্রামে বিভিন্ন বাধার সম্মুখীন হয়েও কখনো থেমে যাননি, এগিয়ে চলেছেন নিজের আত্মপ্রত্যয়, দৃঢ়তা এবং আত্মবিশ্বাসের সাথে। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন অপরাজিতার আজকের পর্বে। সাথে আছি আমি জোনাকি জ্যোতি এবং আমার সাথে আজ রয়েছেন অপরাজিতা দুই নারী। চলুন দর্শক, কথা বলবো তাদের সাথে। আমাদের সাথে যিনি রয়েছেন, প্রথমেই পরিচয় করে দিতে চাই, সৈয়দা ফারহানা নীতি, একজন ব্যবসায়ী। সেই সাথে রয়েছেন নুসরাত জাহান মিম, পেশায় একজন খেলোয়াড়, সেই সাথে শিক্ষার্থী। দুজনকেই স্বাগত জানাই আমাদের আজকের এই আয়োজনে। আশা করছি আমরা আজকে আমাদের এই দুই অতিথির কাছ থেকে তাদের জীবনের এগিয়ে যাওয়ার গল্পগুলো শুনবো এবং তা থেকে অনুপ্রেরণার জায়গাটি কোথায় সেটি আপনারাই খুঁজে নেবেন। প্রথমে আমি আসতে চাই নীতি আপুর কাছে। আপু, আপনি এখন বর্তমানে বেশ কয়েকটি ব্রাঞ্চ রয়েছে আপনার প্রতিষ্ঠানের এবং দীর্ঘদিন ধরে আপনি ব্যবসার সাথে সম্পৃক্ত আছেন এবং কাজ করছেন বেশ একাধিক সেক্টর নিয়ে, শুধুমাত্র পোশাক কিংবা গহনা নয়, বেশ কয়েক ধরনের প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করেন। একদম শুরুর যাত্রাটা যদি শুনি, কখন আপনার মনে হলো যে আপনি এই পেশায় আসতে চান? আসলে পেশায় আসতে চাই এটা মনে হয় নাই, আমার শুরু থেকে শখ থেকে আমার সব কিছু করা। হ্যাঁ, আমি আসলে আমার কাপড় আমি নিজেই ডিজাইন করতাম। যখন আমি ক্লাস 8-9-এ পড়ি, তো ফ্রেন্ডসরা ওরা বলতো যে খুব সুন্দর হয়েছে, ওরা কোনো প্রোগ্রামে গেলে আমার কাছে নিয়ে যেত। তখন থেকে ওই প্রেরণা থেকে আর কি শুরু। হ্যাঁ, আচ্ছা, যদিও আমার ডিজাইনিং কোনো কোর্স করা ছিল না, তারপর ওই যে করতে করতে একটা শখে পরিণত হওয়া, শখ থেকে আর কি মানে পেশা হিসেবে নেওয়া। পেশা হিসেবে তখনও নেইনি। তো এই স্টুডেন্ট লাইফ থেকেই আমি ডিজাইন করছি, তারপর অর্নামেন্টসও আমি ডিজাইন করি। হ্যাঁ, দেখা গেছে একটা নেকলেস হয়তো বাইরে থেকে কিনে নিয়ে আসলাম, হ্যাঁ, ওটাকে মনে হতো এটাকে একটু মডিফাই করি, একটু কালারটা চেঞ্জ করি বা ড্রপটা চেঞ্জ করি, শুধু নিজের ভালো লাগা থেকেই শুরু। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে মনে হলো না আর একটু বেশি করে করি, তো এইভাবে করে আমি কাজ শুরু করলাম। আর ড্রেসের আমার শোরুম ছিল, ব্লগ বাটিক এগুলো আস্তে আস্তে শুরু করলাম। তো এগুলো অনলাইন অফলাইন, এখন তো সবাই অনলাইন করছে, আমি অনলাইন করছি 2007-এ। তাই? হ্যাঁ, তখন থেকে আমি অনলাইন শুরু করেছি। আচ্ছা। তো তখন আমার ওই যে লেডি বস বিডি নামে একটা পেজ ছিল, তো ওটা এখনও কন্টিনিউ আছে। ওটা একটা শোরুম চিটাংয়ে আছে আর অনলাইন আছে। আচ্ছা। আর তার সাথে সাথে আমার আরেকটা প্রতিষ্ঠান আছে যেটা শুধু আমি গহনা নিয়ে কাজ করছি, গহনার ডিজাইন নিয়ে কাজ করছি। হ্যাঁ, এটার নাম হচ্ছে পার্ল কুইন্ডম। আচ্ছা, তো এটা আমার বনানীতে শোরুম আছে, চিটাগাংয়ে আমার একটা শোরুম আছে। অর্থাৎ যে নারীরা আমাদের এই অনলাইন ব্যবসায় অগ্রণী ভূমিকা রেখেছে তাদের মধ্যে একজন আমাদের এই নীতি আপু। আবারও ফিরছি গল্পে, এবার আসি মিমের কাছে। আপনি একজন শিক্ষার্থী, পাশাপাশি বেশ কিছু খেলাধুলার সাথে আপনি সম্পৃক্ত সেই ছোটবেলা থেকেই। একদম ছোটবেলার গল্পে যদি ফিরে যাই, কখন খেলাধুলার সাথে সম্পৃক্ততা, কিভাবে, বা পরিবারের আরও কেউ এর সাথে সম্পৃক্ত ছিল কিনা? আসলে ব্যাপারটা আমি জেনেটিক্যালি পেয়েছি। আমার পরিবারের এমন কোনো সদস্য নেই যে ইন্টার স্কুল খেলেনি। আমরা 7 ভাই বোন। তো আমি তাদের মধ্যে থেকে একটু বেশি খেলাধুলার প্রতি আমার আগ্রহটা ছোট থেকেই ছিল। তো ক্লাস 4-এ থাকতেই জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় বাংলাদেশে রানার্স আপ হই ব্যাডমিন্টনে। তখন থেকে আমার ব্যাডমিন্টনটা আমার একটা অনুপ্রেরণার জায়গা। এছাড়াও আমি অ্যাথলেটিক্সে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেছি, এখনও করছি। পাশাপাশি আমি বর্তমানে ম্যারাথনের সাথেও জড়িত। তো এটা আমার একদম ছোটবেলা থেকেই একটা বলা যায় যে আমি এটা বয়ে চলেছি এবং আমার এটা একটা প্যাশন হয়ে গেছে। মানে না খেললে আমার ভালো লাগে না। অর্থাৎ একদম ছোটবেলায় সব মেয়েরাই যেই খেলাগুলো সাধারণত খেলে থাকে, যেমন সেটা কুতকুত হতে পারে, লুকোচুরি হতে পারে, এই খেলাধুলাগুলোও তো নিশ্চয়ই করা হয়েছে। তারপর আস্তে আস্তে কখন এই যে প্রতিযোগিতামূলক খেলাগুলোর সাথে সম্পৃক্ততা আসলো, কোন ক্লাস থেকে? ছোটবেলায় মেয়েরা সাধারণত যে ধরনের খেলাধুলা করে সেগুলো আমি করেছি, কিন্তু আমার ইমিডিয়েটলি দুটো ভাই ছিল, তাই তাদের সাথে ছেলেরা যে ধরনের খেলাধুলাগুলো করতো, তো আমি ইয়াঙ্গার সিস্টার হিসেবে তাদের সাথে সেই খেলাগুলোতেও পার্টিসিপেট করতাম। আচ্ছা। আমি যখন ক্লাস প্লেতে পড়ি তখন দৌড় প্রতিযোগিতায় আমাকে ফার্স্ট নামায় দেওয়া হয়। তো আমার দৌড়ের স্পিড অনেক ভালো ছিল। বললাম না, জেনেটিক্যালি আমাদের ফ্যামিলিতে সবাই অনেক অনেক খেলাধুলা করে। আমার ইন্টারন্যাশনালি আমার অনেক ভাই বোনরা আছে যারা ইন্টারন্যাশনালি খেলাধুলা করছে। তো আমি ক্লাস প্লেতে থাকতেই দেখা যাচ্ছে 3টা ইভেন্টে নামছি, 3টা ইভেন্টেই ফার্স্ট হয়েছি। তো
তো তখন আমার ফ্যামিলির লোকজনরা বুঝতে পারলো যে না, এর মধ্যেও খেলাধুলার একটা ভালো সম্ভাবনা আছে এবং একে দিয়ে কিছু করা যেতে পারে। আমার আব্বু স্পেশালি খেলাধুলা খুবই পছন্দ করতেন। তো আমার তারপরে এমনিতে টুকটাক স্কুল লেভেলেই খেলাধুলা হয়েছে, কিন্তু আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন জানতে পারলাম বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক একটা খেলাধুলা হয় যেটা জাতীয় পর্যায় পর্যন্ত আসে। তো তখন আমি তো দৌড় প্রতিযোগিতায় খুব ভালো, কিন্তু আমি তখন ঢাকায় এসেছিলাম, আমার দাদু বাসা হচ্ছে ঢাকায়, আমি থাকতাম হচ্ছে হাতীবান্ধা, লালমনিরহাটের হাতীবান্ধায়। তো আমি স্কুলে গিয়ে দেখি দৌড় ইভেন্ট এগুলো শেষ হয়ে গিয়েছে, শুধু ইনডোর ইভেন্ট আছে। ইনডোরের মধ্যে ব্যাডমিন্টন, দাবা আর ক্যারাম বোর্ড। তো দাবা ক্যারাম বোর্ড আমি অতটা ভালো পারি না। তো ব্যাডমিন্টনটা ওই যে এলাকার ছেলেদের সাথে একটু টুকটাক যা খেলা হয় আর কি, গেটের সামনে বা মাঠে এরকম। তো ওই প্রতিযোগিতার ওই অংশটা হচ্ছে আমি তখন বেছে নিলাম এবং ফরচুনেটলি আমি তখন হচ্ছে থানা পর্যায়ে চ্যাম্পিয়ন হই। তারপর আমার জেলা থেকে ডাক আসে। এটা কিন্তু অনেকগুলো হচ্ছে সেক্টর পার হয়ে হয়ে আপনাকে জাতীয় পর্যায়ে আসতে হবে। তো আমার যখন জেলা থেকে ডাক আসে তখন আমার বড় আপু বলে যে আচ্ছা, একটা সুযোগ যেহেতু পেয়েছে আমি ওকে নিয়ে যাব। তো তখন আমি ব্যাডমিন্টনের রুলস রেগুলেশন সম্পর্কে জানি না, কত পয়েন্ট হলে কোন কোর্টে যেতে হবে। তারপরও আমি হচ্ছে আমার ওই স্পিড নিয়ে আমার বড় বোনের সাথে খেলতে গেলাম এবং জেলা পর্যায়ে আমি যখন ওখানেও ফরচুনেটলি চ্যাম্পিয়ন হলাম, তখন আমার ফ্যামিলি সবাই একটু হতবাক হয়ে গেল যে এই খেলাটা তোকে আমরা কখনো শিখাইনি সেভাবে, কিন্তু সে এত ভালো করতেছে। আর যারা হচ্ছে আম্পায়ার ছিল, আমার আশেপাশে যে কোচরা ছিল, তারা বলতেছিল যে ওর ফিটনেস অনেক ভালো এবং ওই খেলার ধরনটা অনেক সুন্দর, ওকে এটা শিখালে ও অনেক ভালো করতে পারবে। তো তারপরে আমি এসে এলাকার ছেলেদের সাথে হচ্ছে তারপর থানায় গিয়ে, আমার বাসার পাশে থানা ছিল, তখন থানার কর্মরত একজন ওসি আঙ্কেল, উনি হচ্ছে তখন ন্যাশনাল প্লেয়ার ছিল এক সময়কার। তো উনি তখন আমাকে অফার করলো যে তুমি এসে আমার সাথে প্র্যাকটিস করো, আমি তোমাকে সবকিছু শিখাই দেবো। তো আমি দিনের বেলা ছেলেদের সাথে মাঠে প্র্যাকটিস করতাম রুলস রেগুলেশনগুলো বোঝানোর জন্য এবং আমার খেলার স্পিডটা বাড়ানোর জন্য। আর রাতের বেলা হচ্ছে আমার আব্বু আমাকে থানায় নিয়ে যেত হচ্ছে ওই ওসি আঙ্কেলের সাথে খেলার জন্য। দেন আমি হচ্ছে রংপুর অঞ্চলীয়ভাবে খেলতে এসে এখানেও চ্যাম্পিয়ন হই। দেন বাংলাদেশে মানে ঢাকায় আমার জাতীয় পর্যায়ের প্রতিযোগিতাটা যখন হয় তখন 2009 সাল। তখন বয়স কত ছিল? আমি তখন ক্লাস 4-এ পড়ি। আচ্ছা, খুবই ছোট। খুবই ছোট, 9-10 বছর বয়স। আচ্ছা, মানে তখন থেকে মোটামুটি একদম ব্যাডমিন্টনের ভেতরে ঢুকে যাওয়া যাকে বলে সেটা হলো। আচ্ছা, তারপরে পরবর্তী গল্পগুলো আমরা শুনবো। আবারও একটু নীতি আপুর কাছে আসি। আপু, আপনি ছোটবেলায় আসলে কি হতে চাইতেন বড় হয়ে? ছোটবেলায় তো আসলে অনেক কিছু হতে চাইতাম। কখনো মনে হতো পাইলট হব, কখনো মনে হতো ডক্টর হব। হ্যাঁ, পরে তো আসলে এগুলো কিছুই হয়নি। কখনো কি বিজনেস লেডি হতে চেয়েছেন কিনা? হ্যাঁ, এটাও মনে হয়েছে যে না, আমি লিড করব। এখন তাদেরকে লিড করব এটা জানতাম না, বাট আমি লিড করব। ওকে, সো সেই লিডারশিপ কোয়ালিটিটা নিয়েই এখন মোটামুটি দেশের সবচেয়ে ব্যস্ততম দুটো শহর ঢাকা এবং চট্টগ্রামে আপনার বেশ কয়েকটি শোরুম রয়েছে। তো এখন আপনার নেতৃত্বে কতজন কাজ করছে? এখন এটা নেপথ্যে তো অনেকজন কাজ করছে, কারিগররা তো অনেকে আছে, এছাড়াও 300-400 কারিগর কাজ করছে। আর এমনি সামনাসামনি যারা কাজ করছে, যারা শোরুম দেখছে, এরকম 12 জন কাজ করছে। এর বাইরেও দেখা যায় যে অনলাইনে কাজ করছে, ওখানে 8 জনের একটা টিম আছে। আচ্ছা, তো মোটামুটি অনেকজনই কাজ করছে। তো এই যে এতগুলো বছর হয়ে গেল এই যাত্রার সাথে, তো এখন এসে আসলে আপনি কোনো ধরনের চ্যালেঞ্জ ফিল করেন কিনা? শুরুর চ্যালেঞ্জটা কেমন ছিল, এখন এসে চ্যালেঞ্জটা কি ধরনের? চ্যালেঞ্জ তো শুরু থেকেই ছিল, সব কাজেই চ্যালেঞ্জ থাকে। চ্যালেঞ্জ না থাকলে তো আপনি মানে কাজ করে মজাও পাবেন না, সাকসেসও হবে না। একদম। হ্যাঁ, তো চ্যালেঞ্জ শুরুতেও ছিল। আর মেয়েদের তো প্রতিবন্ধকতা সবসময়ই থাকে, এটা তো নতুন কিছু না। এখনও চ্যালেঞ্জটা আরও বেশি, কারণ এখন কম্পিটিশন অনেক বেশি। তখন আমি যখন বিজনেস শুরু করি তখন মেয়েরা অনলাইনে একদমই আসেনি। হ্যাঁ, তো কোভিডের পরে তো প্রচুর পরিমাণে অনলাইন শুরু হয়েছে, অনলাইন বিজনেস। তো এখন কম্পিটিশন অনেক বেশি, চ্যালেঞ্জও অনেক বড় বড়। আর যখন আপনি শুরু করেছিলেন ওই সময়টাতে ধরেন যে সোর্স করতে পারা, কোথায় গেলে আমি ইনগ্রেডিয়েন্টসগুলো পাচ্ছি, ম্যাটেরিয়ালগুলো ভালো পাচ্ছি, সেগুলোর মান কেমন সেটা বুঝতে পারা, তারপরে কোথায় গেলে আমি কারিগরদেরকে পাবো, কোথায় গেলে আমি আরেকটু কম খরচে আমার প্রোডাক্টটাকে সেল করতে পারবো, এই বিষয়গুলো আসলে খুঁজে বের করা নিশ্চয়ই একটু কঠিন ছিল সেই সময়। এগুলো তো অনেক টাফ ছিল, কারণ অনেক কম বয়স থেকে শুরু করেছি তো। কিন্তু আসলে ওই যে করতে করতে শেখা। পাশে সাপোর্ট হিসেবে কাকে পেয়েছেন কিংবা অনুপ্রাণিত হয়েছেন কার কাছ থেকে? অনুপ্রাণিত হয়েছি তো অন্যদেরটা দেখেই। আমার বড় যারা ছিলেন, অনেক বড় আপুরা বিজনেস করতেন, হাতের কাজ করতেন, হ্যাঁ, ডিজাইন করতেন, ব্লক বাটিক করতেন, ওনাদেরকে দেখে, পাড়ার বড় আপুদেরকে দেখে। আর
যেটা বললাম যে শেখাটা আসলে করতে করতে শেখা, হ্যাঁ, যে কোথায় কোনটা ভালো হবে। অ্যাকচুয়ালি আপনাকে যেটা আমি প্রথমে বললাম যে আমি আমার কাপড়গুলো আগে ডিজাইন করতাম, তো আমার কাপড় ডিজাইন করতে করতেই দেখা যাচ্ছে কোন দর্জির কাছে গেলে আমি ভালো বানাতে পারবো, কার কাছে কমে বানাতে পারবো, বা এমব্রয়ডারিটা করলে কোথায় আমি সুন্দর ফিনিশিংটা পাবো, হ্যাঁ, কারচুপির কাজটা আমি কোথায় ভালো করাতে পারবো। নিজের কাজ করাতে করাতে এক্সপিরিয়েন্সটা হয়েছে। আচ্ছা, তারপর সেই পরিধিটা আস্তে আস্তে বাড়তে আস্তে বাড়তে আস্তে এখন বাড়তে সমগ্র বাড়তে দেশব্যাপী সবার ঘরে ঘরে পৌঁছে ইচ্ছা আছে যাচ্ছে। আপু, একদম সমগ্র দেশব্যাপী হয়নি এখনো, চেষ্টা করব ইনশাল্লাহ। নিশ্চয়ই এভাবেই এগিয়ে চলুক এই পথ চলা। এবারে আবারও আসি একটু মিমের কাছে। মিম, তারপর তো হলো মোটামুটি ব্যাডমিন্টনের সাথে সখ্যতা, এদিকে দৌড়ও চলছে, তারপরে কি হলো? তারপরে হচ্ছে আমার এসএসসি পর্যন্ত আমি হচ্ছে আমার বাবা মার সাথেই স্টে করি। তো আমার প্রত্যেকটা স্কুল, কোথায় সেটা? বাসা এটা কোথায় হচ্ছে সেটা? হাতীবান্ধায়, লালমনিরহাটের হাতীবান্ধা থানা। এটা একটা প্রত্যন্ত অঞ্চল, আচ্ছা। একদম ইন্ডিয়ার কাছাকাছি আমরা বলতে পারি। তো ওখান থেকে কিন্তু উঠে এসে ঢাকার মতো জায়গায় এসে বিট করা বা অন্যান্য প্রতিযোগিতার সাথে হচ্ছে খেলে একটা ভালো পর্যায়ে যাওয়া, এটা অনেক টাফ। কিন্তু আমি আসলে আমার একটা কোচ পেয়েছিলাম আমাদের এলাকার। তো কোচ আমাকে প্রচুর মানে অনেক জায়গায় খেলতে নিয়ে যেত। যখনই কোনো অপরচুনিটি পেতো আমাকে হচ্ছে, আমি থাকতাম একটা প্রত্যন্ত জায়গায়, কিন্তু আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রত্যেক মাসে মাসে খেলতে আসতাম। আচ্ছা। আমি 100 মিটার স্প্রিন্ট, 200 মিটার স্প্রিন্ট, হাই জাম্প, লং জাম্প, রিলে, এগুলো হচ্ছে অ্যাথলেটিক্স ইভেন্টে আমি এমন কোনো সময় নাই যে সময় হচ্ছে অ্যাটেন্ড করেছি এবং পুরস্কার পাইনি। তো আমার জেলাতে আমি একটা মানে নামকরা প্লেয়ার ছিলাম এবং বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ডও পেয়েছি। আমাকে ডিসি অভ্যর্থনা থেকে শুরু করে ম্যাজিস্ট্রেট অভ্যর্থনা, আমি বিভিন্ন ধরনের সংবর্ধনা পেয়েছি আর কি এই জন্যই। তো আমার আব্বু আমাকে বলতো যে খেলাধুলাটা চলবে, কিন্তু তোমার প্রথম টার্গেট হচ্ছে পড়ালেখা। কারণ আমি যখন ক্লাস 7-এ পড়ি আমার বিকেএসপি থেকে একটা ডাক আসে যে আপনার কোনো টেস্ট দিতে হবে না, আমি যেই ইভেন্টটি চুজ করি না কেন ওরা আমাকে নিয়ে নেবে। আচ্ছা। তার আগে আমার 4টা ভাই বোন, আমার কাজিন আর কি, চাচাতো ভাই বোন, ওরা হচ্ছে বিকেএসপি থেকে অলরেডি পড়ালেখা করে বের হয়ে গিয়েছে, কিন্তু তেমন কোনো ভালো কিছু করতে পারেনি। তো আমার বাবার কথা ছিল যে ওরা যেহেতু করতে পারেনি তাহলে তোমার দ্বারা আমরা রিস্কটা নিব না, তুমি হচ্ছে আগে পড়ালেখাটা করো, খেলাধুলাটা তো পাশাপাশি চলছে, এইভাবেই চলতে থাকুক। আমার হচ্ছে এসএসসি পর্যন্ত আমি টানা হচ্ছে অ্যাথলেটিক্সের সাথে জড়িত ছিলাম। ব্যাডমিন্টনটা হচ্ছে তো যেহেতু সিজনাল খেলা, শুধু উইন্টারেই খেলা হতো, আর অন্যান্য ইভেন্টগুলো আমি সারা বছরই খেলতাম। ইভেন আমার মনে আছে আমার এসএসসি পরীক্ষার সময় 9 দিনের একটা গ্যাপ ছিল। সেই সময় আমি হচ্ছে আমার বাসা থেকে প্রায় 250 কিলোমিটার দূরে একটা জায়গায় 3 দিন ব্যাপী খেলা আছে, আমার আব্বু আমাকে ওখানে খেলতে পাঠাইছে। কারণ সে জানে যে ওই খেলতে গেলে ওখানে পুরস্কারও পাবে, আর ওর পড়ালেখা নিয়ে আমরা টেনশন করি না, মানে সে ভালো রেজাল্ট করবেই। মানে এসএসসি পরীক্ষার মাঝে আমি হচ্ছে ওই গ্যাপটার সময় আমি খেলতে গিয়েছিলাম একটা জায়গায়। আচ্ছা আচ্ছা। এবং 3টা ইভেন্টে গিয়েছি, 3টাতেই ফার্স্ট হয়েছি। এবং আমার জেলায় এখনও মানে আমাদের অত্র এলাকায় আমার বাবা একজন খুবই নামি দামি লোক হওয়া সত্ত্বেও পার্সোনালি সবাই আমাকে চেনে। মানে যে যেই কাজটা করতে ভালোবাসে সেটি দিয়ে যখন আসলে মানুষের কাছ থেকে ভালোবাসা এবং সম্মান, পরিচিতি সবকিছু আসে, তখন কিন্তু সেটার আসলে ভালো লাগাটা আরো অনেক বেশি বেড়ে যায়। আবারও আসি একটু নীতি আপুর কাছে। নীতি আপু, আপনি ধরেন এই যে গয়না নিয়ে কাজ করা, বিষয়টা কিন্তু আসলে খুব মনোযোগ দিয়ে, খুব ধৈর্য নিয়ে করতে হয়। আমরা জানি যে একজন নারীকে সংসারও সামলাতে হয়, সন্তানদের প্রতি দায়িত্ব থাকে, শ্বশুর বাড়ি, বাবার বাড়ি, অনেক ধরনের আসলে সামাজিক দায়িত্ব থাকে। এর মধ্যে এই যে ধৈর্য সহকারে কাজে মনোনিবেশ করা এবং সেটাকে এতগুলো বছর ধরে চালিয়ে নিয়ে যাওয়া, এই যাত্রাটার দিকে এখন যখন ঘুরে তাকান কেমন অনুভূত হয়? হ্যাঁ, এখন তো অনেক ভালো লাগে, কারণ অনেক কিছু পরিশ্রমের পর যখন একটা ফল পাবেন, হ্যাঁ, তখন এটা অবশ্যই আপনাকে আনন্দ দিবে। আর যেগুলো বললেন এগুলো সবই করতে হয়, সংসার করা, বাচ্চা দেখা, সাথে সাথে বিজনেস করা। তারপর আমি কিছু সংগঠনের সাথে কাজ করছি, হ্যাঁ, আমরা করব জয় নামে একটা সংগঠনের ভাইস প্রেসিডেন্ট আমি। আচ্ছা। তারপরে মহিলাদের আরেকটা সংগঠন ওখানেও আমি আছি, ওখানেরও সদস্য। সামাজিক কিছু কর্মকাণ্ড করারও চেষ্টা করি নিজের বিজনেসের সাথে সাথে, যেন অন্য কারো হেল্প হয়। নতুন উদ্যোক্তা যারা, তাদেরকে আমি হোলসেলে জিনিস দিই, যে যারা কম ইনভেস্টমেন্টে কিছু করতে চায় আমি তাদেরকে সব রকম সাহায্য করি।
চেষ্টা করি যে আরেকজন নারীকে যেন কিছুটা এগিয়ে দিতে পারি। আপনি একজন নারী হিসেবে এই প্রফেশনে যখন এসেছেন, আমরা জানি যে নারীদের এই প্রোডাক্টগুলো নিয়ে মেয়েরা অনেকেই কাজ করছে বা করতে ভালোবাসে। তারপরেও একজন নারী হিসেবে আপনি কি কোনো ধরনের প্রতিবন্ধকতা সম্মুখীন তো নিশ্চয়ই হয়েছেন, কোনোটাকে কি আপনি খুব বড় করে দেখেন, বা এখনো যখন মনে পড়ে তখন কি একটা মনের মধ্যে একটা ভিন্ন অনুভূতি কাজ করে যে হ্যাঁ, ওই সময়টা খুব কঠিন ছিল, আমি খুব কষ্ট করে ওই সময়টা পেরোতে হয়েছে? অত খুব কষ্টের সময় বলতে পারবো না, কষ্টের সময় পুরো জার্নিটাই আসলে বিজনেস করাটাই কষ্টের, এখনো পর্যন্ত কষ্ট করে যাচ্ছি। এবং ফ্যামিলি থেকেও যে খুব সাপোর্ট পাই বা পেয়েছি সেটাও না। হ্যাঁ, দেখা গেছে আমার বাবা মাও চাননি যে আমি বিজনেসে যাই। হ্যাঁ, কারণ বিজনেস করলে সময় পাবো না, অনেক সময় বিজনেসে দিতে হবে, নিজের জীবনে আসলে সময়টা তখন আলাদাভাবে পাওয়া যায় না। তো এইসব কারণে আমাদের পারিপার্শ্বিক সব কিছু মিলে, সামাজিক অবস্থান, হ্যাঁ, মেয়েদের কাজ করাটা, মেয়েদের বাইরে যাওয়াটা এবং মেয়েদের উপরে ওঠাটা খুব ভালোভাবে সবাই নিতে পারে না। তো এসব প্রতিবন্ধকতা সবসময় ছিল। তারপরে যেটা থাকে আপনার মূলধনের প্রতিবন্ধকতা। এখন যেহেতু আপনার প্রতিষ্ঠান বা ব্যবসা মোটামুটি প্রতিষ্ঠিত পর্যায়ে রয়েছে, সেই জায়গা থেকে আমার মনে হয় যে আপনি সহযোগিতা অন্যদেরকে করার চেষ্টা করেন নিজের জায়গা থেকে, নিজের মতো করে। এভাবে নারীরা সবাই যদি সবাইকে সহযোগিতার পথে এগিয়ে আসে, তাহলে আমার মনে হয় যে অনেক ধরনের বাধাই আমাদের নারীদের জন্য সহজ হয়ে যাবে অতিক্রম করাটা। অবশ্যই অবশ্যই। আমি যেমন নিজে ফেস করেছি প্রবলেমগুলো বলে আমি একটু আগে আপনাকে বললাম যে আমি আমার সংগঠনের মহিলাদেরকে আমি এভাবে হেল্প করি। আমি অনেককেই হোলসেলে জিনিস দিই এবং খুব কম প্রাইসে, খুব যদি কেউ মনে করে আমি 10,000 টাকা দিয়ে শুরু করব, আমি সেটাও হেল্প করি। হ্যাঁ, যেটা মানে আমি পাইনি, আমি চেষ্টা করি আমি অন্যদেরকে দিতে। বাহ, চমৎকার। আবারও একটু মিমের কাছে ফিরি। আপনি বলছিলেন যে এই যে পড়াশোনার মাঝেও পরীক্ষা চলছে, 2 দিন বা 3 দিনের গ্যাপের মধ্যেও যে কোথাও খেলা হচ্ছে, বা নিয়মিত একটা মেয়ে হিসেবে বিভিন্ন জেলায় বিভিন্ন পরিবেশে যে থাকা, এই জায়গাটিতে আপনি নিশ্চয়ই কখনো না কখনো বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন। আমাদেরকে যদি 2-1টা গল্প শোনান। যেহেতু আমি একটা গ্রাম অঞ্চলই বলা চলে, এটা একটা মফস্বল, কিন্তু আমরা যে এলাকাটায় ছিলাম ওই এলাকাটা হচ্ছে আমার এলাকা, মানে আমার পাড়াটার নাম হচ্ছে প্রফেসর পাড়া। মোটামুটি প্রত্যেকটা ফ্যামিলিতে একটা না একটা প্রফেসর আছেই। কিন্তু আমাদের দেখা যাচ্ছে বাড়ির পিছন সাইডের মানুষগুলো একটু মানে এরা না কোনোভাবে মেয়েদের খেলাধুলাটাকে নিতে পারতো না, তো প্রচণ্ড পরিমাণে বুলিং করতো। দেখা যাচ্ছে মাঠে ছেলেদের সাথে খেলছি, তো সাইড যেতে যেতে একটা সাইড টক করলো। তারপরে আমি যখন ওইখানে নেই, ছেলেদেরকে এসে একটা হুমকি দিত যে ওই মেয়েটার সাথে খেললে তোমাদেরকে হচ্ছে এরকম এরকম করা হবে, মানে বিভিন্ন রকম। পরে দেখা যাচ্ছে হেও করা হবে। তো আমি মাঠে পরবর্তী দিন যখন খেলতে আসছি, দেখি যে কেউ আমার সাথে খেলছে না। তো ওই সময়গুলো আমি খুব হার্ট ফিল করতাম। তো আমি আমার মানে কেউ না কেউ তো আছে যে আমার সাপোর্টার, তো সে এসে আমাকে বলতো যে এই লোকটা তোমার নামে এই কথা বলে গেছে, দেখি তারা তোমার সাথে খেলতে পারছে না। তখন আমি আমার আব্বুকে গিয়ে কমপ্লেন করতাম যে আব্বু দেখো ওরা এরকম করতেছে। তো আমার আব্বু আবার যেহেতু বিজনেসম্যান ছিল, তো উনি হচ্ছে সময় বের করে মাঠে এসে দাঁড়ায় থাকতো যে কে বলছে এই কথা, কেন খেলবে না। তো যখন আবার সবাই দেখতো আমার বাবা সাথে চলে আসছে, তখন তো সবাই আমার সাথে এমনিতেই খেলবে। এছাড়াও আমি যখন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে খেলতে যেতাম, অ্যাজ এ ইয়াঙ্গার ডটার ইন মাই ফ্যামিলি, সো এটা খুবই টাফ ছিল যে ওরা আমাকে ছেড়ে দিচ্ছে, আমি তো একাই যাচ্ছি, জায়গাগুলোতে মুভ করছি। এটা আমাদের একটা টিম ছিল, কিন্তু ফ্যামিলি থেকে তো আমি একাই যাচ্ছি। কিন্তু আমার প্রতি একটা অন্যরকম বিশ্বাস ছিল যে এর দ্বারা কখনো কোনো খারাপ কাজ হবে না, এই কোনো খারাপ পরিস্থিতিতে পড়লে পরিস্থিতিটা সে মোকাবেলা করতে পারবে। কারণ ছোটোবেলা থেকে আমার মধ্যে একটা লিডিং পাওয়ার ছিল। আমি প্রত্যেকটা ক্লাসে ক্যাপ্টেন ছিলাম, আমি স্কাউট করতাম, পরবর্তীতে ভার্সিটি লাইফে এসে বিএনসিসি করেছি। আমি বিভিন্ন অর্গানাইজেশনের সাথে জড়িত, ভার্সিটি লাইফে থাকাকালীন অবস্থায় আমি বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে কাজ করেছি। সো ছোটোবেলা থেকেই আমার ফ্যামিলি আমার প্রতি যে আত্মবিশ্বাসটা তাদের ছিল, এটা আবার আমার নিজের মধ্যে আমার আত্মবিশ্বাস গ্রো করতে আমাকে সাহায্য করেছে। এবং আমি অনেকগুলো অবস্ট্যাকল পার করে এসেছি। এমনও দিন গেছে যে আমি মাঠে গিয়ে দেখতেছি যে ওদের খেলোয়াড়দের ড্রেস আপ দেখে আমার ভয় লাগছে যে আল্লাহ এরা কোথা থেকে আসছে, আমরা তো এরকম প্র্যাকটিসও করিনি। আমার কোচ খালি বলতো যে তুমি শুধু আল্লাহর নামটা নিয়ে মাঠে দাঁড়াও, বাসি তোমার মনোযোগ থাকে পারফরমেন্সের দিকে, কে কি করে আসছে, কে কিরকম ড্রেস আপ পরে আসছে, তুমি এরকম পরে আসছে, এর জন্য নিজেকে হেয় প্রতিপন্ন করার কোনো দরকার নাই। তুমি তোমার হচ্ছে গোলটাকে ফিক্সড করো, তুমি সামনের দিকে এগিয়ে যাবা। তো এরকম অনেক ধাপ হচ্ছে আস্তে আস্তে পার হয়ে এসেছি।
খেলাধুলার ক্ষেত্রে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে পোশাক। নারীদের পোশাক নিয়ে আমরা দেখেছি ইভেন আমাদের বাংলাদেশের জাতীয় যে নারী দল আছে তাদেরকেও বিভিন্ন সময় এই ধরনের বিভিন্ন ইস্যুজ আমরা দেখেছি নিউজে উঠে আসে। তো সেই জায়গা থেকে আন্তর্জাতিক পর্যায়ে কিংবা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে যখন খেলাধুলা হয় তখন কিন্তু পোশাকের ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা থাকে, সেগুলো নিয়ে কখনো কি অস্বস্তিতে পড়তে হয়েছে কি? সত্যি বলতে অনেকে হচ্ছে দেখা যাচ্ছে আমাদের ব্যাডমিন্টনের কিন্তু পোশাকের ধরনটা একদমই আলাদা। দেখা যাচ্ছে আমরা শর্ট স্কার্টও পরতে পারি বা শর্টস পরতে পারি, কিন্তু আমি না কখনো এই টাইপের ড্রেস পরতাম না। আমি অলওয়েজ হচ্ছে ফুল প্যান্ট, ফুল হাতা টি শার্ট, আমার হচ্ছে এভাবে আমি অভ্যস্ত তার সাথে যেহেতু জড়িত। সো আমি পাশের জন্য এটা শুনতে পারতেছি যে তাকে নিয়ে অনেক গসিপ হচ্ছে, কিন্তু আমাকে নিয়ে এরকম গসিপ করার মতো আমি কোনো অপরচুনিটি মানুষকে দিইনি। আচ্ছা। আমি হচ্ছে এভাবেই আমার ড্রেস আপটা মেনটেন করতাম। এবং আমি দেখা যাচ্ছে বাইরের দেশে ঘুরতে গেছি অথবা আমার ফ্যামিলি মেম্বাররা কেউ গেছে, তো আমি বাইরের দেশ থেকে অনেক ধরনের পোশাক নিয়ে আসতাম যেগুলো নিয়ে মানুষ কখনো সমালোচনা করতে পারবে না। মানে ওইভাবেই হচ্ছে আমি একদম রেডি হয়ে মাঠে যাইতাম, কারণ আমি জানি এখানে বুলিং করার মতো অনেক অনেক মানুষ আছে। অনেক ধরনের অনেক ফেজ আসে আমাদের লাইফে, কিন্তু সেগুলো যেন আমাদেরকে দমিয়ে দিতে না পারে, আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে থাকি। আবারও আসি একটু নীতি আপুর কাছে। আপু, 5 বছর পরে নীতি তার প্রতিষ্ঠানকে কোথায় দেখতে চায়? 5 বছর পরে আমি দেখতে চাই যে সবাই এক নামে আমার প্রতিষ্ঠানকে চিনুক, এবং আমি সবার উপকারও করতে চাই। যে প্রবলেমগুলো আমি ফেস করেছি তারা যেন না করুক। আমি মহিলাদেরকে আরও মানে শুধু আমার প্রতিষ্ঠান না, আমি চাই আমাদের দেশের নারীরা অনেক এগিয়ে যাক। হ্যাঁ, এবং আমার যেটা ইচ্ছা আছে, দেশ ছাড়িয়ে আমি চাই দেশের বাইরেও আমার প্রতিষ্ঠান থাকুক। ইনশাল্লাহ আমাদের সবার অনেক অনেক শুভকামনা থাকবে আপনার জন্য এবং আপনার প্রতিষ্ঠানের জন্য। মিম, আগামী 5 বছরের পরে নিজেকে আসলে কোথায় দেখতে চান? আমি নতুন করে খেলার জগতে আসার জন্য আমাকে অনেক কিছু ছাড়তে হয়েছে। প্রথমত আমার জব, কারণ জবের সাথে তাল মিলিয়ে আমি খেলার সময় পাচ্ছিলাম না। কিন্তু ডক্টর আমাকে বলল যে আপনার এখন প্রচুর পরিমাণে এক্সারসাইজ করতে হবে, কারণ আমার কিডনিতে পাথর ধরা পড়েছিল, আল্লাহর রহমতে এখন রিমুভ হয়ে গিয়েছে ওষুধের মাধ্যমে। তো আমি ভাবলাম যে আমাকে তো সুস্থ থাকতে হবে। তো এখন যেহেতু পড়ালেখা করছি, পড়ালেখাটা করি, চাকরিটা বাদ দিই। চাকরি করার অনেক সময় পাবো জীবনে, এখন আমি খেলাধুলায় ঢুকে যাই। তো আমি হচ্ছে ক্লাসটা নিচ্ছি শুধু ফ্রাইডেতে, আমার শুধু ফ্রাইডেতে ক্লাস হয়। সপ্তাহে বাকি 6 দিনের মধ্যে আমি একদিন রেস্টে, আর বাকি 5 দিনই হচ্ছে আমি 2 দিন ম্যারাথন করি, 3 দিন ব্যাডমিন্টন খেলি। আচ্ছা। তো এটা একটা স্যাক্রিফাইস। যেমন দেখা যাচ্ছে আমার প্রত্যেক মাসে আমি একটা ইনকাম করতাম, সেই ইনকাম সোর্সটা আমার অফ হয়ে গিয়েছে। কিন্তু খেলাধুলায় ইনকামের অনেক সোর্স আছে। যেমন আমাদের কিন্তু ম্যারাথনে হচ্ছে দেখা যাচ্ছে পোডিয়াম হোল্ডাররা সবাই একটা প্রাইজ মানি পাচ্ছে। ব্যাডমিন্টনে আমরা বিভিন্ন রকম টুর্নামেন্টগুলোতে গেলে যদি চ্যাম্পিয়ন্স বা রানার্স আপ হই, সেখানে হচ্ছে একটা প্রাইজ মানি থাকে। কিন্তু এত বছর পরে ফেরত এসে আসলে যারা রানিং তাদের সাথে কিন্তু কম্পিট করাটা অনেক বেশি টাফ। কিন্তু আমি প্রস্তুত করতে হবে, কিন্তু আমি খুব কম সময়ের মধ্যে গত 5টা টুর্নামেন্ট খেলেছি, 3টাতেই আমি হচ্ছে ভালো পজিশন করে ফেলেছি। এবং ম্যারাথনেও আমি একটা ভালো পজিশন করার ট্রাই করছি, দেশের বাইরেও যাওয়ার প্ল্যান আছে ম্যারাথন নিয়ে। আর আগামী 5 বছর পরে আমি হচ্ছে নিজেকে দেখতে চাই যে পুরো বাংলাদেশের মানুষ আমাকে এক নামে চিনুক, যে একটা প্লেয়ার আছে বাংলাদেশ, অ্যাথলেট হিসেবে চিনুক। হ্যাঁ, ব্যাডমিন্টন প্লেয়ার হিসেবেও চিনতে পারে, ম্যারাথনেও হচ্ছে আমাকে আয়রন লেডি হিসেবেও চিনতে পারে। কারণ ম্যারাথনের অনেক ইভেন্ট আছে যেগুলো হচ্ছে দেশের বাইরে হয়ে থাকে, এবং বাংলাদেশ থেকে খুব কম সংখ্যক মেয়ে মানুষই এখন পর্যন্ত ওখানে অংশগ্রহণ করেছে। সো আমার এগুলো করার খুবই ইচ্ছা। নিঃসন্দেহে বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে আপনি রিপ্রেজেন্ট করবেন, আর সেই সাথে এরকম গৌরবোজ্জ্বল এক একটি অর্জন আমাদের জন্য নিয়ে আসবেন, সেই প্রত্যাশা থাকবে। যারা এই প্রফেশনে আসতে চায় মেয়েরা, তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে, ছোট্ট করে যদি শুনি? যদি শুধু খেলাধুলো নিয়ে আগাতে চায়, বাংলাদেশে এখন খেলাধুলার পরিস্থিতি ব্যাডমিন্টনে অনেক ভালো। সো যদি কেউ খেলাধুলাটাকে নিয়ে আগাতে চায়, আমি বলবো পড়ালেখাটাকে অবশ্যই সর্বপ্রথম প্রায়োরিটি দেওয়া উচিত, কারণ পড়ালেখা ছাড়া আসলে জীবনে কিচ্ছু নেই। পড়ালেখাটাকে সামনে রেখে সে যদি খেলাধুলাতে আগাতে চায়, তাহলে আস্তে আস্তে আগাক, একেবারে কিন্তু টপ লেভেলে যাওয়া যায় না। আমি সেই 2009 সাল থেকে খেলতে খেলতে আজকে এই পর্যায়ে এসেছি। আমি কিন্তু প্রথমেই হচ্ছে দেখা যাচ্ছে ছোট ছোট পর্যায়ে খেলতাম, আমার গোলগুলোও ছোট ছোট ছিল, কিন্তু আমি যখন ছোট গোল থেকে আমার টার্গেটগুলোকে আস্তে আস্তে বাড়িয়েছি। তো ওদেরও আসলে এগিয়ে যাওয়ার এই পথটা তৈরি করে নিতে হয়। অনেক ধন্যবাদ। নীতি আপুর কাছে শুনতে চাই, নারী উদ্যোক্তা অনেকে আছেন যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? তাদের জন্য আমার প্রথম পরামর্শ থাকবে, অনেকে প্ল্যান করে যে আমি শুরু করব, হ্যাঁ,
তো প্ল্যান করতে করতে শুরু করে ফেলতে হবে। যার কাছে যতটুকুই অ্যামাউন্ট থাক, আপনি যেটা বলছিলেন যে প্রথম অ্যামাউন্টটা কি ছিল, হ্যাঁ এমনও করতে পারে কারো কাছে 10,000 আছে, 5,000 আছে, কিন্তু শুরু করতে হবে। শুরু না করলে সে বুঝবেই না যে আমি কিভাবে সামনে যাব। অনেকে আছে শুধু চিন্তাই করে করব করব করব, কিন্তু যে উদ্যোক্তা হতে চায়, করতে চায়, তার শুরু করে ফেলা উচিত। এবং এজন্য যদি আমার কোনো সাপোর্ট কারো কখনো দরকার হয়, হ্যাঁ আমি সব সময় ওয়েলকাম করব। অনেক ধন্যবাদ দুজনকে, আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই আমাদের অপরাজিতার আজকের এই আয়োজনের সাথে যুক্ত হবার জন্য। আশা করছি আপনাদের এই গল্পগুলো থেকে আমাদের দর্শকরা ভীষণভাবে অনুপ্রাণিত হবেন। প্রিয় দর্শক, একেবারে দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে এতটুকুই বলতে চাই, নারীদের জন্য নিজ নিজ জায়গা থেকে শুরু করাটা ভীষণ জরুরি। আর শুরুটা একবার হয়ে গেলে যদি কখনো পথটা থেমে যায়ও, তারপরেও আবারও নতুন করে শুরু করার উদ্যমটা যেন ভেতরে থাকে, সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন অপরাজিতার সাথে থাকার জন্য এতক্ষণ।